আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বিএনপির আপত্তিতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল হচ্ছে না, সাংবিধানিক পদে নিয়োগের জন্য কমিটি গঠনে ঐকমত্য কমিশনের সুপারিশ। রাজনৈতিক সমাধানের নামে কালক্ষেপণ ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় পিলখানা হত্যাকাণ্ড, বলছে কমিশন, বিদেশি সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ। সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার করেছে ডিবি, নির্বাচনের ফল পরিবর্তন ও ভোটের অধিকার হরণের অভিযোগ। প্লাস্টিকই মানুষের অস্তিত্বে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বললেন প্রধান উপদেষ্টা। পরিবেশ রক্ষায় ভূমিকা রাখায় ৩১ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিশেষ পুরস্কার প্রদান। প্রকৃতি ধ্বংস করে টেকসই উন্নয়ন সম্ভব নয় বললেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান। পরিবেশ রক্ষায় সবুজায়ন কর্মসূচি গতিশীল করার প্রত্যয়। এবং কলম্বো টেস্টে টাইগার ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্স। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিন শেষে সংগ্রহ ৮ উইকেটে ২২০ রান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। কয়েকদিনের আলোচনার পরও সংবিধানে রাষ্ট্রের ৪টি মূলনীতি পরিবর্তনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়নি। এছাড়া জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নাম পরিবর্তন করে সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি হিসেবে নতুন নাম প্রস্তাব করেছে ঐক্যমত্য কমিশন। বিএনপি সহ সমমনা কয়েকটি দল সেই প্রস্তাবেও একমত হয়নি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, নাম পরিবর্তন করলেও এর কাঠামোর নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করবে। জানাতুল বাকিয়া কে জানাচ্ছেন। সংস্কারের প্রশ্নে জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক আলোচনার জন্য বুধবার ৫টি ইস্যু নির্ধারিত থাকলেও দীর্ঘ সময় রাষ্ট্রের ৪ মূলনীতি নিয়ে রাজনৈতিক দলগুলো আলোচনা করে, তবে ঐক্যমত্য হয়নি। সংবিধানে ধর্মীয় নিরপেক্ষতার পরিবর্তে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির নতুন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন ৭২-এর সংবিধানের ৪ মূলনীতিকে এক ব্যক্তি ও মুজিববাদী চেতনার প্রতিফলন উল্লেখ করে বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। যে মূলনীতিগুলো এসেছে সেগুলো দলীয় মূলনীতি, ৭২-এর মূলনীতি একটা মুজিববাদী মূলনীতি। অন্যদিকে গণফোরাম, সিপিবি সহ বাম দলগুলোর প্রতিনিধিরা বলছেন, ১৯৭২-এর সংবিধানের রাষ্ট্রীয় ৪ মূলনীতি রেখেই জাতীয় ঐক্যমত্য কমিশন প্রস্তাবিত নতুন মূলনীতি যুক্ত করা যেতে পারে, কিন্তু ৭২-এর মূলনীতি বাদ দিয়ে ঐক্যমত্য কমিশন নতুন মূলনীতি করলে মানবেন না তারা। আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে, মুজিবের বিরোধিতা করতে গিয়ে এখানে পুরো মুক্তিযুদ্ধের ক্রেডিটটা কিন্তু আওয়ামী লীগ ও মুজিবকেই দেওয়া হচ্ছে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি থেকে সরে এসে নতুন প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রস্তাবিত সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির ধারণার সাথেও একমত হয়নি বিএনপি। রাষ্ট্রপতির প্রতিনিধি আপনি কিভাবে ধরে নিলেন যে নির্বাহী বিভাগের প্রভাবান্বিত হবে? সেটা তো নাও হতে পারে। সেখানে বলা আছে তাদের প্রস্তাব, যদিও এটার সাথে আমরা দ্বিমত, যে আইন দ্বারা নির্ধারিত। এখন আইন দ্বারা কি নির্ধারিত হবে সেটা যদি সেই কমিটি হয় তখন, কিন্তু এই কমিটির ধারণার সাথেই তো আমরা একমত না। বিএনপি বলছে যে আমরা ১০ বছর সর্বোচ্চ এই পয়েন্টে একমত, তবে এই যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিয়োগ কমিটি, এই টাইপের কমিটি কিছু থাকতে পারবে না। আলোচনায় রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য না হওয়ায় হতাশ কোনো দল। আমরা এমন এক জাতি, কোনোদিন আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারবো না, এটাই হয় আমাদের জাতীয় মূলনীতি। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিশনের নিয়োগের জন্য যে কমিটি করা হয়েছে এনসিসি থেকে, আমি মনে করি অনেক কম ক্ষমতা সম্পন্ন। জাতীয় ঐক্যমত কমিশন মনে করে ছাড় দিয়ে ঐক্যমতে পৌঁছানো সম্ভব। যতক্ষণ না পর্যন্ত আমরা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছি, ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।
বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডের তদন্ত সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন জানিয়েছে, রাজনৈতিকভাবে সমাধানের নামে কালক্ষেপণ ও আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকায় বিডিআর সদস্যরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড চালিয়েছিল। সংবাদ সম্মেলনে কমিশন সভাপতি জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় বিদেশি সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ পাওয়া গেছে। ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা ও আলামত ধ্বংসের জন্য দায়ী ব্যক্তি ও সংস্থাগুলোকে চিহ্নিত করা হচ্ছে। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডের তদন্ত সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের তৃতীয় সংবাদ সম্মেলন। তাদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করেছি। কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরতে গিয়ে সভাপতি জানান, বিডিআর বিদ্রোহের সময়কার 15 জন অফিসার, শহীদ পরিবারের সদস্য, রাজনীতিবিদ, সামরিক কর্মকর্তা, সাংবাদিক সহ 158 জনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়েছে। 55 জন সামরিক অফিসার যারা বিভিন্নভাবে পিলখানা ট্র্যাজেডির সাথে সংশ্লিষ্ট ছিলেন বা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাদের জবানবন্দি নেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন একাধিক সাবেক সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান, বিভিন্ন গোয়েন্দা বাহিনী প্রধান ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। কমিশন বিভিন্ন উৎস থেকে অসংখ্য ভিডিও ফুটেজ, ছবি, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এগুলো বিশ্লেষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ফরেনসিক অ্যানালিসিস করার জন্য সংশ্লিষ্ট সংস্থায় প্রেরণ করা হয়েছে। বিদ্রোহ চলাকালে কিছু গণমাধ্যম পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচার করে বিদ্রোহকে উস্কে দিয়েছে অভিযোগ করে ফজলুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং বর্তমানে তথ্য প্রমাণ যাচাই বাছাইয়ের কাজ চলছে। বিভিন্ন সাক্ষ্য হতে প্রতীয়মান হয় যে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে অযথা কালক্ষেপণ করায় এবং সশস্ত্র বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় থাকার কারণে বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড অন্যান্য অপরাধ সংগঠন করতে সমর্থ হয়েছে। 50 জনের বেশি সাক্ষ্য গ্রহণ বাকি থাকায় চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে স্বাধীন তদন্ত কমিশন। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে নির্বাচনের ফল পরিবর্তন, জনগণের ভোটের অধিকার হরণ করে প্রতারণা, প্রশাসনকে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রভাবিত করার অভিযোগ রয়েছে। নিয়মতান্ত্রিক কার্যক্রম শেষে তাকে আদালতে নেওয়া হবে বলে জানিয়েছে ডিবি। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। রাজধানীর মগবাজারে এক আত্মীয়ের বাসা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে ঢাকার শেরেবাংলা নগর থানায় করা বিএনপির মামলায় গ্রেপ্তারের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেপ্তারের 3 দিন পর গ্রেপ্তার হলেন হাবিবুল আউয়াল। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, পাতানো নির্বাচনের অভিযোগে বিএনপির মামলায় তিনি অন্যতম আসামি। দুপুর 1টার সময় মগবাজারের একটি বাসা থেকে, বাসভবন থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। সাংবিধানিক প্রতিষ্ঠানে তিনি থেকে সংবিধান লঙ্ঘন করে, আচরণবিধি লঙ্ঘন করে এবং এই প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচনে জয়ী করে তাদেরকে দিয়ে একটি গেজেট প্রকাশ করার অভিযোগে শেরেবাংলা নগর থানায় একটি মামলা রুজু হয় এবং উক্ত মামলার তিনি 20 নম্বর এজাহারভুক্ত আসামি। হাবিবুল আউয়ালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা এমন প্রশ্নে ডিবির এই কর্মকর্তা বলেন, তার রিমান্ডের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন। এখানে আমাদের যে ইনিশিয়াল কিছু ম্যানেজমেন্ট আছে, অর্থাৎ তার মেডিকেল চেক আপ করা, কিছু ডেটাবেস মেনটেন করা এবং তৎপরবর্তী থানার যে তদন্তকারী কর্মকর্তা যিনি আসবেন তার নিকট আমরা হস্তান্তর করব। হস্তান্তরের পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। বিএনপির মামলায় কেবল দ্বাদশ সংসদ নির্বাচন নয়, 2014 সালে অনুষ্ঠিত 10ম ও 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা নির্বাচন কমিশনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 24 জনের নাম রয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিয়োগ দেয়া আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল। 5ই আগস্ট শেখ হাসিনার বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পরিপ্রেক্ষিতে ওই পদক্ষেপ নেন আদালত। পরে নতুন করে আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দেওয়া হয়। এই মামলায় অ্যামিকাস কিউরি সিনিয়র আইনজীবী A.Y. মশিউজ্জামানের বক্তব্য 2রা জুলাই শুনবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাজহুল হক মান্না জানাচ্ছেন। আদালত অবমাননার অভিযোগের মামলায় শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের পক্ষে আইনজীবী আমিনুল গনি টিটুকে স্টেট ডিফেন্স হিসেবে
নিয়োগ দিয়েছিলেন ট্রাইব্যুনাল, কিন্তু তার নিয়োগ নিয়ে শুরু হয় সমালোচনা। জানা যায় 5ই আগস্ট শেখ হাসিনার বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন আমিনুল গনি টিটু। এরই পরিপ্রেক্ষিতে ওই আইনজীবী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে পারেন কিনা এমন প্রশ্ন করেন আদালত। আইনজীবীর বক্তব্য শুনে আদেশ দেন ট্রাইব্যুনাল। একথা সত্য যে 5 আগস্ট 2024 আমি বিগত ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে 2013 থেকে নিয়মিত আমি যা অসঙ্গতি, সরকারের যে সমস্ত অসঙ্গতি ছিল এইসব নিয়ে আমি পোস্ট দিয়েছি এবং অনেক অনেক কবিতা লিখেছি। আমি একজন কবিও। আমার আজকের যিনি ক্লায়েন্ট তার সপক্ষেই আমি আমার সমস্ত সাবমিশন আমি রাখতাম। তো যেহেতু সেই সুযোগ হয়নি আর এটা এথিক্যালি একটা ব্যাপার রয়ে গেছে, সবকিছু বিবেচনা করলে আমার প্রত্যাহার করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। এদিকে আদালত অবমাননার মামলায় বক্তব্য দিতে ট্রাইব্যুনালে হাজির হয়ে 2 সপ্তাহ সময় চেয়েছেন অ্যামিকাস কিউরি AY মশিউজ্জামান। এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছে এবং এই মামলায় পরবর্তী প্রসিকিউশন এবং স্টেট ডিফেন্স এবং অ্যামিকাস কিউরি 3 জনের পক্ষ থেকেই পরবর্তী শুনানি 2 জুলাই 2025। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন 1 জুলাই। মাজহরুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্লাস্টিক ও পলিথিন বন্ধের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিলে এর গুরুত্ব না বুঝে অনেকেই হাসাহাসি করেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এই প্লাস্টিকই মানুষের অস্তিত্ব নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সারা দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোকে দখলমুক্ত করার কথা বলেন প্রধান উপদেষ্টা। পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় 31টি প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। নগরীর চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2025-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ তথা পুরো বিশ্বকে বাঁচাতে সপ্তাহে একদিনের জন্য হলেও প্লাস্টিক বর্জনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে, এবং তাদের জয়যাত্রা অব্যাহত রয়েছে। মন্ত্রণালয় বলছে প্লাস্টিক বোতল রাখা যাবে না, আমরা হাসাহাসি করব, কাজ নেই তো একটা প্লাস্টিক বোতলের পেছনে লাগছিল না। পলিথিন ছাড়া পৃথিবী অচল, এই কথা বলার কোনো সাধ্য নেই। লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী চলেছে, হঠাৎ এসে সে বিশ্ব জয় করে বসে গেল। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। সপ্তাহে যদি 7 দিনের মধ্যে 7 দিনই প্লাস্টিক ব্যবহার করি, আমার প্রথম কমিটমেন্ট হলো নিজের কাছে, আজকে থেকে আমি 1 দিন কমিয়ে ফেলবো, 6 দিন করবো, 1 দিন করবো না, ক্রমে ক্রমে 7 দিনে যাওয়া। ডক্টর ইউনূস বলেন, পরিবেশ রক্ষায় দায়িত্ব সরকারের উপর তুলে দিয়ে জনগণ নির্ভর থাকবে, বিষয়টি এমন নয়। পরিবেশের প্রথম সবক হচ্ছে আমার পরিবেশ আমাকে রক্ষা করতে হবে, আর কেউ এসে রক্ষা করে দিয়ে যাবে না। এখন আমাদের হয়ে গেছে পুরোটাই উল্টা। নাগরিকরা মনে করে যাচ্ছে পরিবেশটা একটা শৌখিন ব্যাপার। বিদেশিদের তাগিদে সরকারকে মাঝে মাঝে এটা নিয়ে সভা সমিতি করতেই হয়। আমরা আসল ব্যাপারটাই হারিয়ে ফেলি। পরিবেশকে হতে হবে নাগরিকদের আন্দোলন, সরকারের আন্দোলন না। আমরা এখন উঠে পড়ে লেগেছি এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমাদের কিরকম শক্তি, এই লক্ষ লক্ষ বছরের যে ফলাফল, আমরা জান দিয়ে চেষ্টা করে যাচ্ছি এটাকে শেষ করে দেওয়ার জন্য। ধ্বংস করার থেকে বিরত থাকুন। অর্থনৈতিক লাভের জন্য পরিবেশের ক্ষতি না করতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রকৃতি আমাদেরকে দিয়ে মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেছেন, হারিয়ে যাওয়া বা ঝুঁকিতে থাকা বন্য প্রাণীদের সুরক্ষা দিয়ে ফিরিয়ে আনার প্রতি প্রাধান্য দিচ্ছে সরকার। সকালে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় বৃক্ষ ও পরিবেশ মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেছেন, বৃক্ষ মেলায় দেশীয় জাতের গাছ তুলে ধরতে নার্সারির মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও মেলায় আকাশমণি গাছের চারা না আনতে বলা হয়েছে। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং অন্যরাও ছিলেন।
শালবনের শাল ফেরত আনা দরকার, হারিয়ে যাওয়া বা ঝুঁকিতে থাকা বন্যপ্রাণীকে সুরক্ষা দিয়ে ফিরিয়ে আনা দরকার। এবার আমরা ইউক্যালিপটাস এবং আকাশমণি একেবারেই না আনার জন্য বলে দিয়েছি। তো অবশ্যই আমাদের ইচ্ছা থাকবে, আমাদের উদ্দেশ্য থাকবে যে আজকে থেকে নিয়ে শুরু করি এর পরের বৃক্ষ মেলাগুলোতে দেশীয় প্রজাতির গাছগুলোর আরো ভালো করে তুলে ধরতে। এবারে ইরান ইসরায়েল সংঘাত। মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি দাবি করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্টকে ভুয়া বলে প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম শুধু কয়েক মাস পিছিয়ে গেছে বলে ওই রিপোর্টে জানানো হয়। নিজেদের শর্তে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে দাবি করছে ইরান ও ইসরায়েল দুই দেশই। টানা 12 দিনের সংঘাতে ইরানে অন্তত 14 বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এদিকে নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনে যোগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। এবারে অন্যান্য সংবাদ। প্রথম কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব পেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে সভাপতি হয়েছেন রিফাত রশিদ, সাধারণ সম্পাদক হাসান ইনাম, সাংগঠনিক সম্পাদক মাইনুল আহসান এবং মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা। জুলাইকে বাঁচিয়ে রাখার লড়াইকে প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন নবনির্বাচিত সভাপতি রিফাত রশিদ। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5 আগস্টের পর নতুন রাজনৈতিক দল এনসিপি গঠনের পর একেবারেই অভিভাবক শূন্য হয়ে যায় সংগঠনটি। বছর ঘুরে জুলাই আসার আগ মুহূর্তে প্রথম কাউন্সিল করে সংগঠনটি। রাজধানীর রূপায়ণ টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ভোট দেন সদস্যরা। পরে নির্বাচন কমিশনাররা ঘোষণা করেন নবনির্বাচিতদের নাম। রিফাত রশিদ 21টি ভোটের মধ্যে 16টি ভোট পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। হাসান ইনাম 10টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। মুখপাত্র পদে 17টি ভোট সর্বোচ্চ 17টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সিনথিয়া জাহিন আয়েশা। সাংগঠনিক সম্পাদক পদে সর্বোচ্চ 19টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মইনুল ইসলাম। নবনির্বাচিত সভাপতি রিফাত রশিদ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে, প্ল্যাটফর্মকে ব্যবহার করে, পদ পদবীকে ব্যবহার করে কোনো প্রকার চাঁদাবাজি, দুর্নীতি বা কোনো প্রকার অনিয়ম করার ন্যূনতম সুযোগ আমরা দেব না। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি। দ্রুত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানান দলটির নেতারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ বান্ধব চামড়া শিল্প নগরী গড়ে তুলতে বৃক্ষরোপণ ও পরিচর্যায় সমন্বিত উদ্যোগ জরুরি বলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সাভারের চামড়া শিল্প নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, প্রকৃতিকে ধ্বংস করে টেকসই উন্নয়ন সম্ভব নয়, তাই আগামীর সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজায়ন কর্মসূচি আরও বেগবান করার প্রত্যয় জানান বিশিষ্টজনেরা। আলিমাল রাজি জানাচ্ছেন, সভ্যতার অগ্রযাত্রায় বিশ্বজুড়ে অভূতপূর্ব উন্নয়ন যেমন হয়েছে, তেমনি নানান অব্যবস্থাপনা, অদূরদর্শী পদক্ষেপ আর দূষণ শোষণে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণ প্রকৃতি ধ্বংস, আর এতে হুমকিতে পুরো সভ্যতা। এমন বাস্তবতায় ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে বাড়ছে সবুজায়নের গুরুত্ব। এরই ধারাবাহিকতায় সাভারের ট্যানারি শিল্পনগরের আশপাশের সড়ক ও সিটিপি বর্জ্য শোধনাগারে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও ওশি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি। রোপণ করা হয় বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। গাছ পরিবেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৃক্ষরোপণ অভিযান যাদের মাধ্যমে হইতেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আমরা ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাইতেছি এবং এটা যেন অব্যাহত রাখে। শিল্পনগরীর পরিবেশ প্রকৃতি প্রাণবন্ত করতে সবুজায়নের এমন উদ্যোগের প্রশংসায়
বিশিষ্টজনরা। গাছের পরিমাণ বেশি থাকে তখন মনে হবে যে আপনি প্রকৃতির ভিতরের থেকে কাজ করতেছেন এবং সব সময় আপনার মন প্রাণবন্ত থাকবে এবং সেটা হচ্ছে কি এই শিল্পনগরীর জন্য, ব্যবসার জন্য এবং দেশের জন্য অবশ্যই মঙ্গল বয়ে আনবে। গাছ লাগান কর্মসূচি করা হয়েছে, এটাতে আমরা খুবই আনন্দিত। বিশেষ করে আমরা ট্যানারি মালিকের পক্ষ থেকে আমরা চ্যানেলকে ধন্যবাদ জানাই। এতে আমাদের আরও উৎসাহ আসবে, আমরা আরও এইটাকে অনুপ্রেরণা হিসাবে নিয়ে আমরা সামনের দিকে আরও এখানে আরও বেশি বেশি গাছ লাগাবো ইনশাল্লাহ। ট্যানারিতে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ। এখানে ট্যানারিতে বিভিন্ন ধরনের কেমিক্যালস ইউজ হয়। হ্যাঁ, এর মধ্যে স্পেশালি আমরা যদি বলি কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, অক্সিজেনের এই ভারসাম্যটা এই বজায় থাকবে আর কি। আর আমরা সবসময় যদি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করতে চাই, তারপরে বনায়ন বা সবুজায়নের বিকল্প নাই। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা সবুজায়নে যেতে হলে গাছের সংখ্যা বাড়াতে হবে। সেটা শুধুমাত্র এই আমার চামড়া শিল্পনগরীতে না, গোটা বাংলাদেশেই। পরিবেশ বান্ধব শিল্পায়ন সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা যেমন নিশ্চিত করবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে উঠবে বাসযোগ্য পৃথিবী। চামড়া শিল্প এমন একটি শিল্প যেখানে কিন্তু পলিউশন অনেক বেশি, তো সুতরাং এইখানে যদি আমরা অনেক বেশি বৃক্ষরোপণ করতে পারি তাতে কিন্তু এই শিল্পেও যেমন একটা ভালো প্রভাব পড়বে, পাশাপাশি এইখানে যারা কাজ করেন তারাও কিন্তু বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন। ট্যানারিতে অবশ্যই এটা বিশাল একটা চ্যালেঞ্জ বৃক্ষরোপণ, কিন্তু তারপরেও আমি বলবো যেহেতু চামড়া শিল্প একটা নতুন একটা পরিবেশে এটাকে ডেভেলপ করা হচ্ছে, এখানে স্কোপ আছে অনেক বেশি এই বৃক্ষরোপণের। পাশাপাশি অন্যান্য শিল্পাঞ্চলেও কিন্তু আমাদের বৃক্ষরোপণ করতে হবে। অবশ্যই আমরা যেন সবাই এগিয়ে আসি এবং সবাই মিলে আমরা এই বর্ষায় যেন বৃক্ষরোপণটাকে খুব জোরে সোরে এগিয়ে নিয়ে যাই। সব জায়গায় যেখানে পারি, যেখানে পতিত জমি আছে সেখানে যেন আমরা বৃক্ষরোপণ করি। পরে ছায়া সুশীতল ও দূষণমুক্ত চামড়া শিল্প নগরী গড়ে তুলতে মত বিনিময় সভায় রোপিত বৃক্ষ সংরক্ষণে সচেতনতা তৈরি ও করণীয় বিষয়ক নানা পরামর্শ তুলে ধরা হয়। একটা পূর্ণবয়স্ক গাছ 10 জন মানুষকে অক্সিজেন দেয় সারা বছর। বিল্ডিং এ সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ, বিলস, সবুজের অভিযান ফাউন্ডেশন ও গণস্বাস্থ্য কেন্দ্র। আলিমাল রাজি, চ্যানেল আই, সাভার। নানা আয়োজনে সারা দেশে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। মরুভূমি ধ্বংস, অপরিকল্পিত উন্নয়ন এবং নগরায়নে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি রক্ষার বার্তা উঠে আসে এসব আয়োজনে। প্রতিনিধিদের তথ্য ভিডিও চিত্রে সঞ্জিদা স্নিগ্ধার রিপোর্ট। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরগুনায় আলোচনা সভা করে প্রকৃতি ও জীবন ক্লাব। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাগেরহাটের মোরেলগঞ্জ ও মোংলায় বৃক্ষরোপণ, পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বিতরণ সহ প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা হয়েছে। প্লাস্টিকের পরিবর্তে পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহারে উদ্বুদ্ধ করতে মুন্সিগঞ্জে র্যালি, আলোচনা সভা হয়েছে। কুমিল্লায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রাণ প্রকৃতি রক্ষায় চাঁদপুরে আলোচনা সভা হয়েছে। পরিবেশ দূষণের প্রভাব ও উত্তরণের পরামর্শ তুলে ধরেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন সহ বক্তারা। মেহেরপুরে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও র্যালি হয়েছে। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের গাছের চারা উপহার দেওয়া হয়। শেরপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভার পাশাপাশি তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করে গড়ে তুলতে রচনা ও শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। র্যালি, আলোচনা সভার মধ্য দিয়ে জামালপুরের বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জে র্যালি, আলোচনা সভা হয়েছে। পরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা সৃষ্টিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে কুড়িগ্রামে। এ সময় পরিবেশ সুরক্ষায় কাজ করা বিভিন্ন সংগঠনের সদস্যদের মাঝে পুরস্কার দেওয়া হয়। নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা হয়েছে। সভা শেষে বনজ, ফলদ, ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
সিরাজগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা সহ গাছের চারা বিতরণ করা হয়। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও গাছের চারা তুলে দেওয়া হয়। দিবসটি উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা হয়েছে। এতে প্লাস্টিক বর্জ্য সহ দূষণ রোধে করণীয় নিয়ে পরামর্শ দেন বক্তারা। খুলনায় সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। পরে আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। সঞ্জিদা স্নিগ্ধা, চ্যানেল আই। জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহারের ফসলের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি মাটির উর্বরতা কমছে। রাজধানীর খামারবাড়িতে আয়োজিত সেমিনারে বক্তারা আরও বলেন, পরিমাণ মতো ইউরিয়া ব্যবহারে 25% অপচয় রোধ করা সম্ভব। ন্যানো ইউরিয়া ব্যবহারে সরকারকে জোর দিতে পরামর্শ দিয়েছেন বক্তারা। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় সরকারি ভর্তুকি কমানো, মাটির গুণাগুণ রক্ষা, অধিক ফলন ও ইউরিয়া সার ব্যবহার কিভাবে কমানো যায় এ নিয়ে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের আয়োজিত সেমিনার। বক্তারা বলেন, বেশি ফলনের আশায় অতিরিক্ত সার প্রয়োগ করছে কৃষক। এছাড়া বছরে প্রায় 28,000 কোটি টাকা সারের ভর্তুকি দিচ্ছে সরকার। We need to find a bridge between farmers and researchers so they can communicate the information to the farmers. সয়েলকে যদি আপনার স্বাস্থ্য পর্যায়ে নিয়ে আসতে চান তাহলে আপনাকে আমরা যে ব্যবহার করছি বিশেষ করে ফার্টিলাইজারটাকে এটাকে অপটিমাম পর্যায়ে মানতে হবে। এর জন্যে যারা আলটিমেট ইউজার ফার্মার তাদেরকে আপনাকে একেবারে নলেজেবল করতে হবে। তারা স্বীকার করেছে যে তারা আসলে সার বেশি ব্যবহার করছে। তো যে সার ব্যবহার করছে বেশি, এটার পরিমাণটা কেমন সেটা আমরা দেখেছি প্রায় 20 থেকে 25%। সরকার ন্যানো ইউরিয়া ব্যবহারে চিন্তা করছে বলে জানান বক্তারা। 63 লাখ মেট্রিক টন সার লাগে মোট সার, তার মধ্যে ইউরিয়া 27 লাখ মেট্রিক টন। এটার জন্য আমাদের প্রচুর ভর্তুকি দিতে হয়। আপনারা জানেন 25 থেকে 30,000 কোটি টাকা প্রতি বছর দিতে হয়। ইউরিয়া যেহেতু একটা বাল্ক অ্যামাউন্ট, পরিবহনের একটা সমস্যা থাকে, এর জন্য ন্যানো ফার্টিলাইজার এই শব্দটা খুব ব্যবহার হচ্ছে। আমাদের ন্যানো ফার্টিলাইজারের দিকে যেতে হবে। বক্তারা বলেন, আগামীতে চাষাবাদে কৃষককে আরো অভিজ্ঞ হতে হবে, তা না হলে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শহর নগরে দিনে দিনে বাড়ছে ছাদ কৃষি, তবে অধিকাংশ ক্ষেত্রে সমস্যা দেখা দেয় মানসম্মত চারা প্রাপ্তিতে। এই সমাধানে ঢাকার শেরেবাংলা নগর মণিপুরি পাড়ায় ভবনের ওপরে নার্সারি গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। ঢাকার মণিপুরি পাড়া, এখানে ছতলা ভবনের উপরে মাত্র 2200 বর্গফুট আয়তনের ছাদে গড়ে তোলা হয়েছে এক বাণিজ্যিক নার্সারি। উদ্যোক্তা মাসুদ রেজা নার্সারি শিল্পের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন 70 জাতের রঙিন বিদেশি কাঠগোলাপ এবং উন্নত জাতের আনারের নার্সারি। এগুলো সবই থাইল্যান্ড থেকে? সবই থাইল্যান্ড থেকে। আচ্ছা, এটা কি নাম? এটা হচ্ছে ডায়মন্ড, এটা হচ্ছে স্টার ডায়মন্ড। স্টার ডায়মন্ড। এটা লুল লাইন, এটাও একটা কালার। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার। অলমোস্ট সব ছাদ কৃষির বাগানে আমরা একটা দুটো আনার গাছ দেখতে পাই, কিন্তু সবার ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ, এর কারণটা হচ্ছে আপনার তার খাদ্যটা বোঝে না। কেউ যদি ডিমের খোসাটা মাটি প্রিপারেশন করার সময় ক্রাশ করে দিয়ে দেয়, আমার মনে হয় তা আনার প্রচুর ক্যালসিয়াম আছে। প্রচুর ক্যালসিয়াম। এই চারার শতভাগ ছাদ কৃষি উপযোগী, যা তুলনামূলক সাশ্রয় মূল্যে বিক্রি করেও মিলছে বাণিজ্যিক সাফল্য। এরকম একটা ড্রামের গাছ কত বিক্রি হচ্ছে? এগুলি একটা ড্রামের গাছ বিক্রি হচ্ছে 8,000 টাকা। আর এই চারাগুলো? চারা বিক্রি করছি 1000 থেকে 1200 টাকা। এখান থেকে আপনার আয়টা কিরকম হয়? সত্যি কথা এরকম হয়েছে যে সেটা হচ্ছে যে আমাকে কাঠগোলাপগুলোকে আমাকে বেঁধে রাখতে হয়েছে, এইটা এই নার্সারি নেবে, এইটা এই নার্সারি নেবে, এইটা এই নার্সারি নেবে। সেই বছরে আমি প্রায় 10.5 লাখ টাকার। এমন উদ্যোগ নগরীর তরুণ তরুণী এবং বিশেষ করে গৃহিণীদের জন্য সৃষ্টি করতে পারে আত্মনির্ভরশীল হওয়ার নতুন পথ। আমার ছাদ কখনো খালি থাকে না, সবসময় ছাদ ভরা থাকে, সবুজের কোনো অভাব নাই। আপনি ওটা পাবেন, আপনি ব্যবসায়িকভাবে লাভবান হবেন এবং এদেশের যে সবুজের আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারবেন। এই তিনটা জিনিসের সমন্বয় করতে পারবেন যদি শুধু আপনি ব্যবসায়িক চিন্তাভাবনা থেকে যান। নগরে বসেও ছাদগুলো ফেলে না রেখে হতে পারে আয়ের একটা উৎস, যা প্রমাণ করেছেন ঢাকার মণিপুরি পাড়ার মাসুদ রেজা। ছিলেন একসময় নার্সারি উদ্যোক্তা, ব্যবসায়ী, সেটাকে রূপান্তর করেছেন ছাদ থেকে এসে আরেকটা বড় আকারের নার্সারি, যেটা অন্যান্য ছাদ কৃষি যারা করছেন তাদের জন্য হতে পারে একটা অনুকরণ। ঢাকার মণিপুরি পাড়া থেকে শেখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3টা 5 মিনিটে হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে।
চলে যাচ্ছে সংবাদের পরবর্তী অংশে। গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব, প্রবেশগম্যতা এবং উপযোগী ব্যবস্থাপনা নিশ্চিতে জাতীয় পর্যায়ে সেমিনার হয়েছে। ইউনেস্কোর সহযোগিতায় গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি এ আয়োজন করে। সভাপতিত্ব করেন ইউনেস্কো ঢাকা অফিস প্রধান ও বাংলাদেশ প্রতিনিধি ডক্টর সুজান ভাইস। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিলারা জামান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ হিরুজ্জামান এবং দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। স্বাগত বক্তৃতা করেন ইউনেস্কো ঢাকা অফিসের মিডিয়া ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাক্সেস টু ইনফরমেশন প্রধান নূরে জান্নাত প্রমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসুরুজ্জামান। অনুষ্ঠানে ইউনেস্কো প্রণীত গণমাধ্যমে প্রতিবন্ধী সমতা শীর্ষক ব্যবহারিক নির্দেশিকার মোড়ক উন্মোচন করেন অতিথিরা। সরকার কর্তৃক পরিচালিত পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি কর্তৃপক্ষের উদ্যোগে বগুড়ার হোটেল নাচ গার্ডেনে বিভাগীয় সম্মেলন ও কর্মশালা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। সম্মেলনে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ। আরও বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার পারভেজ রায়হান। সম্মেলনে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তা, বিনিয়োগকারী এবং উদ্যোক্তারা অংশ নেন। রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সায়েন্টিফিক কনফারেন্স। উদ্বোধন করেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক প্রফেসর ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্ডিয়াক সোসাইটির যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোহাম্মদুল্লাহ এবং উদ্বোধনী বক্তব্য রাখেন সদস্য সচিব প্রফেসর ডাক্তার এএফ খবির উদ্দিন আহমেদ। আলোচনায় দেশি বিদেশি বিভিন্ন বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে হৃদরোগ চিকিৎসায় অসামান্য অবদান রাখায় 5 জন প্রবীণ চিকিৎসককে আজীবন সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক KMHS সিরাজুল হক। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলের 5 সেনা নিহত হয়েছে। এই ঘটনায় আহত 15 সেনা সদস্যের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। গাজায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামাস গুলি ছোড়ে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে হামলার পর কয়েকজন সেনা নিখোঁজ রয়েছে। খান ইউনিসের যেসব এলাকায় হামলা হয়েছে সেখানে পরবর্তীতে ইসরায়েলি সেনাবাহিনী তীব্র হামলা শুরু করে। হামাস সদস্যরা দুভাগে বিভক্ত হয়ে অতর্কিত হামলা চালায়। প্রথমে সেখানে থাকা সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে আহত সেনাদের উদ্ধারে আসা সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় দফা হামলা চালানো হয়। হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাঁজোয়া যানে আগুন ধরে যায়। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে ওয়েব ফিল্ম জল রং। সরকারি অনুদানে নির্মিত ও মানব পাচারের গল্প নিয়ে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কবিরুল ইসলাম রানা। এতে অভিনয় করেছেন সাইমন সাদিক, উষ্ণ হক, কায়েস আরজু এবং শহীদুজ্জামান সেলে। এবারে কৃষি সংবাদ। নাটোরে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ। লাল, সবুজ, কালো জাতের আঙ্গুর থোকায় থোকায় ঝুলছে গাছে। খেতে সুস্বাদু মিষ্টি আঙ্গুর দেখতে যাচ্ছেন বিভিন্ন অঞ্চলের মানুষ। আঙ্গুর চাষে বিভিন্ন সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এবারে প্রকৃতি সংবাদ।
প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় প্রতিপাদ্যে শরীয়তপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি হয়। র্যালি শেষে নির্ধারিত আলোচনা সভা সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল নোমান। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসাইন। অনুষ্ঠান শেষে পরিবেশ প্রতিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি ও পলিথিন ব্যবহার নিরুৎসাহিত করতে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে গ্রাহক ও দোকানদারদের পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বিতরণ করা হয়। পলিথিনের যে পচনশীলতার একটা ব্যাপার রয়েছে, যে পলিথিন কখনোই পচে না, পরিবর্তে পাটের ব্যাগ পচনশীল একটি ব্যাগ এবং বারবার ব্যবহার করা যায়। এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা এই বিতরণ কাজটি করেছি। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি EBFCI বাংলাদেশ চ্যাপ্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত অ্যাসকট দ্য রেসিডেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। EBFCI গঠিত হয় বাংলাদেশ ও ইউরোপের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং বিনিয়োগ সম্পর্ক জোরদার করার একটি কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে। সংবাদে সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে জামালপুরের দেওয়ানগঞ্জ রেলপথের সংস্কারে মানববন্ধন, পথসভা, বিজয় এক্সপ্রেস ট্রেন দেওয়ানগঞ্জ পর্যন্ত চালুর দাবি। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। জামালপুরের দেওয়ানগঞ্জ রেলপথের সংস্কার ও বিজয় এক্সপ্রেস ট্রেন দেওয়ানগঞ্জ পর্যন্ত চালুর দাবিতে মানববন্ধন ও পথসভা হয়েছে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ASM আব্দুল হালিমের উদ্যোগে এই পথসভা হয়। পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল। নবজাতক ও মায়েদের জীবন রক্ষায় কার্যকর উদ্ভাবনের মাধ্যমে 3 বছরের সোয়াপ প্রকল্প আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। জাতীয় নবজাতক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই প্রকল্পটি বাস্তবায়ন করে সেভ দ্য চিলড্রেন। সমাপ্তি উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয় লার্নিং ডিসেমিনেশন ও সেলিব্রেশন অনুষ্ঠান। আয়োজনে স্বাস্থ্য খাতের সরকারি, বেসরকারি ও উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন BACPS সভাপতি ও নবজাতক স্বাস্থ্য বিষয়ক জাতীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারপারসন প্রফেসর ডাক্তার মোহাম্মদ শাহিদুল্লাহ। সভাপতিত্ব করেন ডাক্তার মোহাম্মদ জয়নাল আবেদিন টিটো। আন্তর্জাতিক নারী কূটনীতিক দিবসে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত 4 কূটনীতিক জানিয়েছেন তাদের চ্যালেঞ্জিং পেশার কথা। লন্ডন থেকে আরো জানাচ্ছেন শাহ এমি হোসেন। আন্তর্জাতিক নারী কূটনীতি দিবসে যুক্তরাজ্য লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনে কর্মরত 4 জন কূটনৈতিক জানান তাদের চ্যালেঞ্জিং পেশার কথা। আমার যদি সার্বিক অভিজ্ঞতার কথা বলেন নারী কূটনীতিক হিসাবে, আমি বলবো যে এটা খুবই আনন্দদায়ক এবং রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জিং একটা অভিজ্ঞতা ছিল। মৌমিতা জিনাত তার মেধা ও দক্ষতা দিয়ে তিনি তার দেশের প্রতিনিধিত্ব করতে চান। দক্ষতা, মেধা এবং যোগ্যতা দিয়ে আমি আমার এই জগতে আমি আমার নিজের দেশে প্রতিনিধিত্ব করতে চাই। যেখানে নারীর অংশগ্রহণ অত্যন্ত কম, সেখানে ঠিক তারা কতটা চ্যালেঞ্জ গ্রহণ করে ঠিক দে এনশিওর দেয়ার রাইটফুল প্লেস এট দ্য টেবল। দেশ বিদেশকে এই পেশার মাধ্যমে জানার সুযোগ আছে এবং দেশকে রিপ্রেজেন্ট করারও সুযোগ আছে, যার জন্য এই পেশাকে আমি বেছে নিয়েছি। আন্তর্জাতিক নারী কূটনীতি দিবসে আজ বাংলাদেশ হাইকমিশনের 4 নারী কূটনীতিক জানান তাদের দক্ষতার কথা। তারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। উল্লেখ্য, জাতিসংঘ স্বীকৃত আন্তর্জাতিক নারী কূটনীতি দিবস প্রতি বছর 24শে জুন পালন করা হয়। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার।
বিএনপির আপত্তিতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল হচ্ছে না, সাংবিধানিক পদে নিয়োগের জন্য কমিটি গঠনে ঐকমত্য কমিশনের সুপারিশ। রাজনৈতিক সমাধানের নামে কালক্ষেপণ ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় পিলখানা হত্যাকাণ্ড, বলছে কমিশন, বিদেশি সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ। সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করেছে ডিবি, নির্বাচনের ফল পরিবর্তন ও ভোটের অধিকার হরণের অভিযোগ। প্লাস্টিকই মানুষের অস্তিত্বে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বললেন প্রধান উপদেষ্টা। পরিবেশ রক্ষায় ভূমিকা রাখায় ৩১ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিশেষ পুরস্কার প্রদান। প্রকৃতি ধ্বংস করে টেকসই উন্নয়ন সম্ভব নয় বললেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান। পরিবেশ রক্ষায় সবুজায়ন কর্মসূচি গতিশীল করার প্রত্যয়। এবং কলম্বো টেস্টে টাইগার ব্যাটারদের হতাশাজনক পারফরমেন্স, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিন শেষে সংগ্রহ ৮ উইকেটে ২২০ রান। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।